বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং মনোহরদী অনলাইন স্কুলের শুভাকাঙ্ক্ষী বৃন্দ, ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, তাদের সবাইকে জানাচ্ছি মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা পরিস্থিতির কারণে আজ দীর্ঘ প্রায় 5-6 মাস যাবৎ আমরা অসহনীয় জীবনযাপন করে যাচ্ছি। তবুও আমরা থেমে নেই, কারণ জীবন গতিশীল। মানুষের মৃত্যু এটাও চিরন্তন সত্য। মানুষ জীবিত থাকবেন সেটিও সত্য, কারণ জন্ম মৃত্যু এই দুইটি বিষয় সৃষ্টিকর্তা নিজের হাতে রেখে দিয়েছেন। সেই জন্যে আমরা এই যে করোনা আছে বলেই আমরা মরেই যাব এ কথাটা আমরা বলতে পারতেছি না, আমরা বেঁচে যাব সেটাও বলতে পারতেছি না। তাহলে কি করতে হবে? জীবন যেহেতু গতিশীল, সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের কর্ম পরিচালনা চালিয়ে যেতে হবে বন্ধুরা। তো এই কর্ম পরিচালনার একটি অংশ হচ্ছে আমাদের দৈনন্দিন যে পড়াশোনার যে কাজটি, এটি যদি একবার থেমে যায়, যদি পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে কিন্তু আবার এটা ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে, কষ্ট লাগবে। যাই হোক, আমি এই বিষয়ে কথা বাড়াতে যাচ্ছি না, কথা বললে অনেক কথাই আসবে, বলা যাবে। তো আমি আজকে যে ক্লাসটি উপস্থাপন করব, সেই ক্লাসটি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের গণজ্যামিতির উপর থেকে বেসিকের উপরে আলোচনা করব। আজকে আলোচনা করব আয়তাকার ঘনবস্তু এবং ঘনক সম্পর্কে বিস্তারিত সূত্র সহ আমি আলোচনা করব, যাতে তোমরা আয়তাকার ঘনবস্তু সংশ্লিষ্ট এবং ঘনক সংশ্লিষ্ট যে কোনো গাণিতিক সমস্যা পরীক্ষায় আসলে খুব সহজেই সমাধান করতে পারবা। সেই প্রত্যাশা রেখে আমি শ্রেণী পাঠদান শুরু করতে যাচ্ছি। বরাবরের মতোই আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। তো প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন ক্লাসটি, আর সম্ভব হলে বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি একটু দেখে নিচ্ছি আমার ক্লাসটি কী অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কি না, একটু রেসপন্স করলে ভালো হয়। আপনারা একটু রেসপন্স করবেন, দেখা যাচ্ছে কি না। মেহেদি হাসান রূপক, ওয়ালাইকুম আসসালাম রূপক, থ্যাংক ইউ। নীলিমা আরিফ, একজন লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্টুডেন্ট, থ্যাংক ইউ নীলিমা। ক্লাসটি শেয়ার করে দাও, দেখতে থাকো, মজা পাবে এবং খুব মনোযোগ সহকারে দেখো, খাতা কলম নিয়ে বসো। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আয়তাকার ঘনবস্তু, গণজ্যামিতির, উচ্চতর গণিতের গণজ্যামিতির সমস্যাগুলো তোমরা করতে পারবে। তোমাদের আরও বন্ধুরা যারা আছে তাদেরকে বলে দাও যে এই মুহূর্তে ক্লাসটি হচ্ছে, ক্লাসটি শেয়ার করে দাও। তো থ্যাংক ইউ, তোমরা আমার সাথে থাকো, আমি কাজ শুরু করতে যাচ্ছি। উচ্চতর গণিত, এটা হবে ঘনজ্যামিতি। পার্ট 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি জিনিস লক্ষ্য করো, এই যে তোমাদের উচ্চতর গণিত বইটি আছে, দেখো বইটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই বইটির কয়টি পৃষ্ঠ আছে সেটি আমরা আগে জানব।
এই বইটির মধ্যে কয়টি পৃষ্ঠ আছে লক্ষ্য করো। এই যে এটি হচ্ছে একটি পৃষ্ঠ, তল। এই তলের মধ্যে কি আছে দেখো, এই যে দৈর্ঘ্য আছে, এই যে প্রস্থ আছে, এইগুলো একটি তল। তুমি যদি এটিকে দৈর্ঘ্য বলো তাহলে এই পাশটাও হবে দৈর্ঘ্য। তুমি যদি এইটুকুকে প্রস্থ বলো, এইটুকুকেও তুমি প্রস্থ বলতে পারো। তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য যদি এ ধরো, প্রস্থ যদি বি ধরো, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে? এটা তো একটা আয়তক্ষেত্র। একটা পৃষ্ঠ মানে হচ্ছে একটি আয়তক্ষেত্র। তাহলে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য মিটার সেন্টিমিটার এগুলো তো দেওয়া নাই। যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করো এটা যদি তুমি এ ধরো বা এ মিটার ধরো বা এ সেন্টিমিটার ধরো অথবা শুধু এ একক ধরো, তাহলে 3 ধরনের একক আসবে এখানে। যদি শুধু দৈর্ঘ্য এ একক বলো তাহলে দৈর্ঘ্য হবে এ একক। প্রস্থ যদি বি একক ধরো তাহলে প্রস্থ হবে বি একক। তখন ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। বুঝতে পারছো এখন? তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে? এ বি বর্গ একক। অথবা এ বি যদি মিটারে ধরো দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এ বি বর্গ মিটার, এ বি বর্গ মিটার। তাহলে এই একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত হইতেছে আমি দেখাই দিই। এখানে দৈর্ঘ্যটা ধরলাম এ, এটাও দৈর্ঘ্য এ, তারপরে প্রস্থ এটা ভি, এটা একটা তল, এটাও বি। উচ্চতা লক্ষ্য করো, উচ্চতা হচ্ছে এটা, এই যে এটা তো এইটা হচ্ছে সি, এটাও সি, এটাও হচ্ছে সি। এটা হলে এটাও এ বি, তো এইটা সি, এটা সি, এটা এ, এইটা এ। আরেকটা এ হচ্ছে দেখো এই যে এইদিকে গেছে, ডট ডট দিয়ে রাখছি, এখানে 4টা এ আছে লক্ষ্য করো। এই যে দেখো দৈর্ঘ্য হলো এই যে একটা, এই পাশে একটা, এই পৃষ্ঠের মধ্যে 2টা দৈর্ঘ্য আছে, 2টা প্রস্থ আছে। যদি উল্টায় ধরো, এখানেও 2টা দৈর্ঘ্য আছে, 2টা প্রস্থ আছে। তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে বন্ধুরা? দেখো এক পৃষ্ঠের ক্ষেত্রফল, তো এই পৃষ্ঠটার মধ্যে কি আছে? এ আর আছে কত? বি। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? এ বি। তো এরকম পৃষ্ঠ কয়টা আছে বইয়ের মধ্যে? এই বড় পৃষ্ঠটা কয়টা আছে? 2টা, এই একটা, এ পাশে একটা। তাহলে কি হবে? তাহলে এরকম ক্ষেত্রফল কয়টা হবে? 2টা, ঠিক আছে? তাইলে এই একই রকম 2টি পৃষ্ঠের ক্ষেত্রফল হবে। এই যে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ বি, আর একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ বি। তাহলে কি হবে? 2 এ বি। লক্ষ্য করো, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল চলে আসলো আমাদের কত? 2 এ বি। এবার লক্ষ্য করো বন্ধুরা, তুমি যদি এই যে দেখো বইয়ের এই যে অংশটা, এইটাও কিন্তু একটা আয়তক্ষেত্র, এটা, ঠিক আছে? এখানে তাহলে আমরা কি পাইতেছি? এই যে এইটা হচ্ছে প্রস্থ ছিল, এই যে এইভাবে যখন ধরছিলাম তখন এটা প্রস্থ ছিল, তো এইভাবে যখন ধরবো এখানে প্রস্থ, তার মানে বি আছে। আর এই উচ্চতাটা কত ধরছিলাম? সি। তাহলে দেখো এই অংশটুকুর ক্ষেত্রফল কী হবে? বিসি। আবার ঠিক উল্টায় দিলে এই অংশটুকুর ক্ষেত্রফল কী হবে বন্ধুরা? এই অংশটুকুর ক্ষেত্রফল কী হবে? বিসি। তাহলে আরেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল কী পাইতেছি? এটার সাথে যদি প্লাস করি, একটা ক্ষেত্রফল পাইলাম 2 এ বি, তাহলে আরেকটা ক্ষেত্রফল কী পাবো? 2 বিসি। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে এই 2টা অংশ চলে গেলে, এই বড় পৃষ্ঠটা চলে গেল, বড় পৃষ্ঠ 2টা, এই এক পৃষ্ঠ, এই হচ্ছে আরেক পৃষ্ঠ। এই পৃষ্ঠের ক্ষেত্রফল এ বি, এই পৃষ্ঠের ক্ষেত্রফল এ বি, তাহলে 2টা এ বি লিখছি আমি। আবার এই যে অংশটা দেখাইছিলাম, এই যে অংশটা, এটার ক্ষেত্রফল হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে সি, বিসি। তাহলে এরকম আছে কয়টা? একটা, আর হলো যে একটা 2টা, তাহলে 2 বিসি। এবার আসো এই লম্বা বরাবর, এটার ক্ষেত্রফল কি আছে? লক্ষ্য করো, উচ্চতা আছে কি? সি,
আর এটার কি ধরছিলাম এ, তাহলে ক্ষেত্রফল কি হবে সি এ। তো এরকম কয়টা পৃষ্ঠ আছে? দুইটা, তাইলে আরেকটা ক্ষেত্রফল কি পাইতেছি? টুয়াইস সি এ। তাহলে এই যে আয়তাকার ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের কয়টা পৃষ্ঠতল আছে এখানে বন্ধুরা? পৃষ্ঠতল কয়টা আছে? 6টি। দেখো এই একটা, এটার উল্টা পিঠ একটা, দুইটা, তারপরে এই যে একটা অংশ, ঠিক উল্টো একটা অংশ, দুইটা, চারটা, এই একটা অংশ 5টা, এই হচ্ছে আর একটা অংশ, কয়টা হয়েছে? 6টা। তো 6টার ক্ষেত্রফল কি হবে? প্রত্যেকটা দুইবার করে আছে, 2 AB 2 BC 2 CA। তাহলে আমরা লিখতে পারি আয়তাকার ঘনবস্তুর লিখে নাও, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? এখানে লিখি 2AB প্লাস 2BC প্লাস 2CA। যদি আমরা 2 কমন নিই, থাকবে AB প্লাস BC প্লাস CA, এগুলো হবে বর্গ একক। তাহলে একটা আয়তাকার ঘনবস্তুর আমরা কি করলাম? সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2 × AB প্লাস BC প্লাস CA, একটা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা? তারপরে আমরা গত ক্লাসে কিন্তু মাত্রা নিয়ে কথা হয়েছিল। মাত্রা মানে কি? যার দৈর্ঘ্য থাকবে, শুধু একটা দৈর্ঘ্য থাকলে একটা মাত্রা, দুইটা তলের হচ্ছে দুইটা মাত্রা। ঘনবস্তুর মাত্রা কয়টি বলছিলাম বন্ধুরা? 3টি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। যাই হোক, তো এখন এটার কর্ণ বের করব আমরা। কর্ণ লক্ষ্য করো। কর্ণ বের করতে হলে এখানে বোর্ডে যে চিত্রটি আছে দেখো, এইটা হলো একটা পৃষ্ঠ। আমি যে বড় পৃষ্ঠটা দেখাইছিলাম, এই পৃষ্ঠটা হচ্ছে এইটা। আর এই যে এই পরের যে বড় পৃষ্ঠটা, এটা নিচে পড়ে গেছে। এই যে এ ডট এ বি বি ডট এ ডট, এটা হচ্ছে এই তলের যে এই যে নিচের যে পৃষ্ঠটা। আর এই পৃষ্ঠটা হচ্ছে এ ডট বি ডট সি ডট ডি ডট। ঠিক আছে? আর এই পাশে একটা অংশ আছে, আর এই পাশে একটা অংশ আছে, ওই ভিতরে তো পড়ে গেছে আর একটা অংশ আছে। তো ঘনবস্তুর যদি তুমি কর্ণ নির্ণয় করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? ঘনবস্তুর কর্ণ নির্ণয় করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখো এইটা একটা ঘনবস্তু। এই ঘনবস্তুর এই যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠের উপরের যে একটা শীর্ষবিন্দু আছে, দেখো এই যে উপরের শীর্ষবিন্দুটা আছে, এই শীর্ষবিন্দু ঠিক তার সোজা যে শীর্ষবিন্দু আছে, তার নিচের শীর্ষবিন্দু যোগ করতে হবে। অর্থাৎ এই পৃষ্ঠতলের উপরের বিন্দু আর এই নিচের পৃষ্ঠতলের নিচের বিন্দু যেটা, যে এই বিন্দুটা, দুইটা যোগ করতে হবে। একটা পৃষ্ঠতলের উপরের বিন্দু আর একটা পৃষ্ঠতলের নিচের বিন্দু যোগ করতে হবে। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ঘনবস্তুর কর্ণ। ঠিক আছে বন্ধুরা? তো ঘনবস্তুর কর্ণ দেখো, এখানে লক্ষ্য করো। তো এইটা তোমার একটা সমকোণ হয়ে যায়। এখানে দেখো এটা একটা সমকোণ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো সমকোণ হয়ে গেলে এখানে লক্ষ্য করো, তো সমকোণের মধ্যে কি থাকে? সমকোণের মধ্যে থাকে হইল লম্ব ভূমি এবং অতিভুজ। লম্ব ভূমি এবং অতিভুজ। তাহলে আমরা কি করব? আমরা ডি ডট এবং বি কর্ণের মান বের করব। ডি ডট বি কর্ণের মান বের করতে গেলে দেখো, বি তোমাদের বইয়ে দেওয়া আছে স্পষ্টভাবে। প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, দেখো, আর সময়ও শর্ট। আচ্ছা, আমি কর্ণটা দেখাই দিই। তো কর্ণ যদি তুমি বের করতে চাও, আয়তাকার ঘনবস্তুর কর্ণ যদি বের করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার
এর বর্গমূল, ঠিক আছে, একক। কর্ণ যেহেতু একটা একমাত্রার একটা রাশি, একটা রেখা, তাহলে কর্ণ হবে √/² + b² + c² একক। বর্গ একক হবে না কিন্তু বন্ধুরা, কারণ এখানে এই বর্গমূলের চিহ্ন আছে, স্কোয়ার চলে যাবে, এদের রেজাল্ট যোগ করলে স্কোয়ার আসবে, সেই স্কোয়ার আর হইল বর্গমূলের চিহ্ন কি করবে, কাটাকাটি যাবে, তখন সিঙ্গেল ইউনিট থাকবে। এখানে কর্ণ আসবে শুধু একক। এখানে এই ডি বিন্দু আর হলো নিচের বিন্দু, উপরের বিন্দু না, কিন্তু উপরের বিন্দু কিন্তু এই যে এটা, ঠিক আছে, এটা তো লক্ষ্য করো। তো এই ডি বিন্দু আর এই একদম নিচের বিন্দু আমি তোমাদের বইয়ে যেটা দেখিয়েছিলাম, এটার ব্যাখ্যাও আছে, কিন্তু ব্যাখ্যাটা এখন দিতে গেলে আমার সময়টা চলে যাবে। যাই হোক, এই উপরের বিন্দু ঠিক এই পৃষ্ঠের সোজা বরাবর এখানে যে বিন্দু আছে, দুইটা যদি তুমি যোগ করে ফেলো, তাহলে এই পৃষ্ঠতলের কর্ণ চলে আসলো বন্ধুরা। এখন আয়তাকার ঘনবস্তুর কর্ণ কীভাবে নির্ণয় করব? এখানকার উপরের বিন্দু আর এই পাশে সোজা আসলে যেই বিন্দু পাওয়া যাবে তার নিচের বিন্দু যেটা, এই নিচের বিন্দু আর এই এক পৃষ্ঠের উপরের বিন্দু আর তার বিপরীত পৃষ্ঠের নিচের বিন্দু যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে কর্ণ। তো এই কর্ণ কী হবে? দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার এবং উচ্চতা স্কোয়ারের সমষ্টির বর্গমূল। আর আয়তন কী হবে বন্ধুরা? আয়তন হবে, তোমরা জানো, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। উচ্চতা যেহেতু এখানে মাত্রা তিনটা আছে, তাহলে কি হবে? ঘন একক। তাহলে আমাদের দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে ঘন একক হবে। তাহলে আয়তন হবে এ বি সি। তাহলে আমরা কি পাইলাম বন্ধুরা? আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পাইলাম। আয়তাকার ঘনবস্তুর কি পাইলাম বন্ধুরা? কর্ণ পাইলাম। আয়তাকার ঘনবস্তুর কি পাইলাম? আয়তন পাইলাম বন্ধুরা, ঠিক আছে, আয়তন পাইলাম। এখন তোমাদের যদি বলে যে আয়তাকার ঘনবস্তুর পরিধি নির্ণয় করো, তখন কি হবে একটু লক্ষ্য করো। পরিধি নির্ণয় করলে কী করতে হবে? যদি পরিধির কথা বলে, আমি এই সরাসরি প্র্যাকটিক্যালি তোমাদের উচ্চতা গণিত বইটি আমি দেখাচ্ছি। পরিধি হইলে এখানে এই পৃষ্ঠে বাহু আছে কয়টা? 4টা। দৈর্ঘ্য আছে 2টা, প্রস্থ আছে 2টা, গেল 4টা। এই পৃষ্ঠে আছে কয়টা? ঠিক একই রকম 4টা, তাহলে কয়টা হইল? 8টা, ঠিক আছে। তাহলে 8টা যে হইল, লক্ষ্য করো, এই পৃষ্ঠটা যখন আমি নিয়ে নিই, তখন এই অংশ নিছি, এই অংশ নিছি, এই অংশটাও নিছি, এই অংশটাও নিছি। এই পৃষ্ঠটা যখন আমি নেই, এই পৃষ্ঠটা যখন আমি নিছি, তখন এই দৈর্ঘ্যটা চলে গেছে, এই দৈর্ঘ্যটা চলে গেছে, এই প্রস্থ নিয়ে নিছি, প্রস্থ নিয়ে নিছি। লক্ষ্য করি, কিন্তু একটা কিন্তু দুইবার নেওয়া যাবে না। তাই এই পৃষ্ঠের পরিধি হবে, এটা যদি এ হয়, এটা এ হয়, তাহলে কি হবে? এ যোগ এ, বি যোগ সি। তাহলে কি হইতেছে আমরা দেখি, পরিসীমা কি হইতেছে? এই পৃষ্ঠটার কি হইতেছে? দৈর্ঘ্য হইলে একটাই, যে এ প্লাস এইটা কি? বি প্লাস এই পাশেরটা কি? আবার এ প্লাস এই পাশেরটা কি? আবার বি। তাহলে একটা পৃষ্ঠের হইল। তো এই পৃষ্ঠে তুমি যদি আবার আসো, তাহলে পরিধি কী হবে? ঠিক এইগুলি হবে। আবার কি হবে? এ প্লাস বি প্লাস এ প্লাস বি। তাহলে কী হলো? এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠ হয়ে গেল বন্ধুরা, ঠিক আছে। এখন যদি এই যে আরেকটা পৃষ্ঠ লক্ষ্য করো, এই পৃষ্ঠ তুমি যখন নিতে যাবা, এটার যখন পরিধি নির্ণয় করতে যাইবা, তুমি লক্ষ্য করবা যে এই নিচের যে ধারটা আছে, এই যে ধারটা আছে, এটা কিন্তু এই তল যখন নেই, তখন এই যে দৈর্ঘ্যটা আছে, প্রস্থটা আছে, এই হিসাবটা কিন্তু যখন এই পৃষ্ঠটা নেই, তখন এই পৃষ্ঠের মধ্যে এই ধারটা কিন্তু চলে গেছে হিসাবে, তাহলে এটা বাদ যাবে, ঠিক আছে। আবার এই অংশের যদি তুমি পরিধি নির্ণয় করতে যাও, তাহলে কি হবে? এই অংশ, এই অংশ, উপরের অংশ, এই অংশ। তাহলে এই অংশ তো তুমি নিয়ে নিছো, এই অংশ তুমি নিয়ে নিছো যখন এই তল নিয়েছিল, তাহলে বাকি রয়েছে কি? এইটা এবং
এটা, তাহলে এটাও সি, উচ্চতা সি, এটাও সি, তাহলে সাথে যোগ হবে কি সি প্লাস সি, এই অংশটা। এবার আসো তুমি এই পাশে একই অবস্থা, উপরের পৃষ্ঠ যখন নিছো তখন এটা নিয়ে নিছিলা, নিচের পৃষ্ঠ যখন নিছো তখন এটা নিয়ে নিছিলা, বাকি রয়েছে কি এইটুকু, এটা হলো সি যোগ সি। তাহলে আবার আমি লিখি সি যোগ সি যোগ। এইবার আসো এখানে আসো, এই যে পৃষ্ঠটা দেখো, এটার মধ্যে কি আছে, এটার উচ্চতাও সি, এটার উচ্চতাও সি, কারণ তুমি কিন্তু এই দৈর্ঘ্য নিয়ে নিয়েছিলা এই পৃষ্ঠের সময়, তুমি কিন্তু এই নিচের পৃষ্ঠ যখন নেও তখন এই দৈর্ঘ্য নিয়ে নিয়েছিল, তাহলে এই পাশে কী হবে, শুধু উচ্চতা, এই অংশটা আর এই অংশটা যোগ করতে হবে, তাহলে সি প্লাস সি। আবার থাকে সি, তাহলে এক কয়টা হইল, একটা, দুইটা, তিনটা, চারটা এ আসে বন্ধুরা, দেখো আবার বি আসে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, চারটা বি আসে। বন্ধুরা লক্ষ্য করো, আমি আবারও বলছি যে এই অংশটা যখন আমরা নিয়েছিলাম তখন এইটা এবং এই অংশটা কি করছি, এই অংশটা নিয়ে নিয়েছিলাম, এই অংশটা নিয়ে নিয়েছিলাম, রয়েছে কি এইটা এবং এইটা, সি যোগ সি, আবার ঠিকই আছে। তাহলে এখানে সি কয়টা হবে, 8টা হবে, কত, 8 সি, 1 2 3 4 5 6 7 8, তাহলে ব্যাপারটা কি হইতেছে, 16টা, তাহলে যোগ হবে না তো, তাহলে 4টা এ, 4টা বি, 8টা সি, এ হচ্ছে তাদের পরিধি, যদি তুমি পরিধি বের করতে যাও। এখন প্রশ্ন হলো, যদি তুমি ঘনক নির্ণয় করতে যাও তাহলে পরিধি কী হবে, 4a + 4b + 8c, সি হবে 4 বার, কারণ 4টা পৃষ্ঠ থেকে সি আসবে, 4 দুগুণে 8টা। এখন তোমরা লক্ষ্য করো, তুমি যদি ঘনক নির্ণয় করতে যাও, ঘনকটা কি, এটি হচ্ছে আয়তাকার ঘনবস্তু, এটি কিন্তু ঘনক নয়, আয়তাকার ঘনক, এটি হচ্ছে আয়তাকার ঘনক। আর শুধু ঘনক হচ্ছে তোমরা যে ছক্কা খেলো, ছক্কার যেটা দিয়ে ছক্কা মারো সেটা কিন্তু বর্গাকার, সেটাকে বলা হয় ঘনক। তো এই ঘনকের ধার থাকে কি, সবগুলো সমান থাকে বন্ধুরা, তাহলে ঘনকের ধার সবগুলো সমান থাকে। এখন লক্ষ্য করো, যদি এই আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ, ঘনকের ধার থাকে কয়টি, ঘনক ধার কয়টি থাকে, ধার থাকে 3টি। এই আয়তাকার ঘনবস্তুর আমরা কি করছিলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা ধরছিলাম না, দৈর্ঘ্য ধরছিলাম কত, এ, লক্ষ্য করো বন্ধুরা, দৈর্ঘ্য ধরছিলাম হইলো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ধরছিলাম এ, প্রস্থ ধরছিলাম কত, বি, উচ্চতা ধরছিলাম কত বন্ধুরা, সি, তাহলে কয়টা হইলো এখানে, 3টা। তাহলে এই আয়তাকার ঘনবস্তু এবং ঘনক কিন্তু সেম জিনিস। কিভাবে সেম জিনিস, একটু তোমার সাইজে বেশ কম। ঘনকের হইল দৈর্ঘ্য যত, প্রস্থ যত, উচ্চতা তত, সবগুলো সেম। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে এ সমান সমান বি সমান সমান সি, এগুলো নট ইকুয়াল ছিল, ঠিক আছে। আর এই ঘনকের ক্ষেত্রে কি হবে, যেহেতু 3টি ধার আছে, এখানে এ সমান সমান বি সমান সমান সি হবে। লক্ষ্য করো, এ সমান সমান বি সমান সমান যদি সি হয়, তাহলে এ সমান সমান এইটাও এ সমান সমান এইটাও এ, ঠিক আছে বন্ধুরা। তো এখন যদি আমি ক্ষেত্রফল বের করতে যাই, কার ক্ষেত্রফল বের করব, গণকের ক্ষেত্রফল বের করব। তো গণকের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল তোমরা বুঝেছো নিশ্চয়ই। এখন গণকের ক্ষেত্রফলটা এটা থেকে আরও সহজ, যেহেতু এই আয়তাকার ঘনবস্তু তোমরা পড়ে ফেলেছো, এখন সাথে আমি গণকটা ঢুকিয়ে দিচ্ছি এই জন্যে, কারণ মনে থাকার জন্য। কারণ তাহলে আয়তাকার ঘনবস্তুর ধার থাকে 3টি, গণকের ধারও থাকে 3টি। আয়তাকার ঘনবস্তুর ধারগুলো থাকে অসমান 3টা, 3 রকমের, যেমন ইটের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, 3 সাইজ 3 রকমের। আর ছক্কার যে লুডু খেলো, ছক্কা মারো যেটা, এটা কিন্তু সেম, প্রত্যেকটা ধার কিন্তু সমান। এই জন্য আমি এই ঘনকের ধার লিখছি দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, অর্থাৎ তার ধার হচ্ছে এ। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, আমরা লক্ষ্য করি, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কী আসছিল, 2 ইন্টু, এখানে কিন্তু আমি বলছি এ সমান সমান বি সমান সমান সি,
তাহলে এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র কী ছিল সমগ্র তলের? টুয়াইস এ বি টুয়াইস এ বি প্লাস টুয়াইস বিসি প্লাস টুয়াইস সি এ ছিল। এটি ছিল হইল আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে। এখন এই ঘনকের ক্ষেত্রে কি হবে বন্ধুরা লক্ষ্য করো, টু এ বি বলে কিছু নাই, বি ও এ বি এর জায়গায় তো আমি এ লিখবো, সি এর জায়গা তো এ লিখবো, তারপরে সি এর জায়গা তো এ লিখবো, এ এর জায়গা তো এ লিখবো। লক্ষ্য করো তো বন্ধুরা, তাহলে কি হয়, কি হবে? টু এ স্কোয়ার, এখানেও দেখো টু এ স্কোয়ার, এখানে দেখো টু এ স্কোয়ার, তাহলে কী হলো বন্ধুরা? 6x স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা কি করলাম? গণকের সমগ্র তলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, মানে একের মধ্যে দুই আয়তাকার ঘনবস্তু বোঝাইতে গিয়ে আমরা গণকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি 6টা স্কোয়ার। ঠিক আছে, কেন 6 স্কোয়ার হয়েছে? কারণ গণকের ধার থাকে একটি, দৈর্ঘ্য থাকে একটি, মাত্রা থাকে তিনটি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে কি দৈর্ঘ্যকে মাত্রা বলে, প্রস্থকে মাত্রা বলে, উচ্চতাকেও মাত্রা বলে। এমডি কামরুল ইসলাম ওয়াচিং, থ্যাংক ইউ কামরুল। মেয়েকে দেখাও, মেয়েকে দেখাও, খুব গুরুত্বপূর্ণ ক্লাস এটি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা আয়তাকার ঘনবস্তু থেকে কি পাইলাম? সমগ্র তলের ক্ষেত্রফল পাইলাম, কর্ণের মান পাইলাম, আয়তনের সূত্র পাইলাম। ঠিক একইভাবে ঘনকের ধার যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তাহলে ঘনকের কি পাইলাম? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পাইলাম 6 স্কোয়ার। এবার লক্ষ্য করো কি হবে, কর্ণ কি হবে, ঘনকের কর্ণ কি হবে? ঘনক কর্ণ, এর আগে কর্ণ কী ছিল আমাদের? আয়তাকার ঘনবস্তুর কর্ণ কী ছিল বন্ধুরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন যদি এখানে যদি এমন হয়, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি এমন হয় যে এ ইকুয়াল বি ইকুয়াল সি যদি হয়, তাহলে কর্ণ কি হবে? এ স্কোয়ার। এই যে বি এর পরিবর্তে কি লেখা যায়? এ, এটাও এ স্কোয়ার। সি এর পরিবর্তে কি লেখা যায়? এ লেখা যায়, তাহলে এটাও এ স্কোয়ার। তাহলে কি হবে? তাহলে এ স্কোয়ার হয়ে গেল 3টা এ স্কোয়ার। তাইলে বর্গমূল করলে কি হয়? √3 ইন্টু এ স্কোয়ার। তাহলে কি হয় বন্ধুরা? √3 ইন্টু এ, এটাকে আমরা লিখি এ √3, এ √3 একক। দেখো খুব মজার। তাহলে আমরা কি করলাম? আয়তাকার ঘনবস্তু দিয়ে আমরা গণকের কাজ সেরে ফেললাম বন্ধুরা। ঠিক আছে, তাহলে গণকের কর্ণ পাইলাম কত? সেই একই সিস্টেম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু গণকের 3টা মাত্রা 3 রকমের নয়, এক মাত্রার জিনিস। গণকের মাত্রা যদিও 3টি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, এই জন্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখছি? শুধু এ স্কোয়ার লিখবো 3টা, অথবা শুধু বি স্কোয়ার লিখবো 3টা, অথবা শুধু সি স্কোয়ার লিখবো 3টি। ঠিক আছে, তাহলে ঘনকের কর্ণ কত হয়? এ √3। এ হচ্ছে ঘনকের ধার। ঠিক আছে, তুমি এখানে এ এর পরিবর্তে এক্স লিখতে পারো, বি লিখতে পারো, ওয়াই লিখতে পারো, যা খুশি লিখতে পারো। এখন দেখি আয়তনটা কি হয় বন্ধুরা? ঘনকের আয়তনটা কি হয়? ঘনকের আয়তন কি হয়? তোমরা নিশ্চয়ই হাসতেছো যে আয়তন তো স্যার বুঝে ফেলছি আমরা। তো বোঝারই কথা, আয়তন, ঘনকের আয়তন, যেহেতু ঘনকের ধার ছিল এ, তাহলে আয়তন কি হবে? আয়তন ওইটার কি ছিল? এ বি সি ছিল না? এই যে আয়তাকার ঘনবস্তুর আয়তন কি ছিল? এ বি সি ঘন একক। এখন আমার যেহেতু এ সমান সমান বি সমান সমান সি ঘনক করতেছি, তাহলে এর পরিবর্তে এ, বি এর পরিবর্তে এ, সি এর পরিবর্তে এ ঘন একক। তাহলে কি হবে বন্ধুরা? তাহলে হবে এ কিউব ঘন
একক। তাহলে দেখো আয়তাকার ঘনবস্তুর সূত্রগুলো আমি নির্ণয় করলাম, সেই আয়তাকার ঘনবস্তুর সূত্রের সাহায্যে ঘনকের কাজগুলো কিন্তু আমি সেরে ফেললাম। তো তোমাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে বাড়ির কাজ দিয়ে দিই আমি আগামী ক্লাসে আরেকটা, এটা হলো পার্ট 2, এটা পার্ট 2 গণজ্যামিতির আমি পার্ট করছি, তারপরে পার্ট 3 পার্ট 4 এগুলো ধারাবাহিকভাবে চলবে, তোমরা দেখতে থাকবা, দেখলে উপকৃত হবা আশা করি। তো আজকে একটা উদাহরণ আমি দেখানোর চিন্তা ভাবনা করছিলাম। তো বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ হচ্ছে আয়তাকার ঘন বস্তু এবং ঘনকের সূত্রাবলী এই যে সূত্রগুলো আজকে দেখাইলাম, এই সূত্রগুলো কি করবা, মুখস্থ করে ফেলবা অথবা লিখে তোমার স্কুলের স্যারকে দেখাবা, অবশ্যই স্যার দেখে দেবেন নিশ্চয়ই। তো আজকের মতো এখানে শ্রেণী পাঠদান শেষ করতে হচ্ছে। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হয়, কারণ আমি একলা মানুষ, একা একা কাজ করছি, এখানে সেট আপ দিছি একাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, আরও ভালো ভালো ক্লাস আসবেন, স্যারেরা চলে আসছেন, তোমরা সাথেই থাকো, বই খাতা কলম নিয়ে বসে থাকো, মনোহরদী অনলাইন স্কুলের থাকো। আর মনোহরদী বিশেষ করে আমি বলতে পারি, আমি যেহেতু মনোহরদী গভর্নমেন্ট স্কুলের একজন টিচার, তো আমার স্টুডেন্টগুলো কোথায়, আমার মনোহরদী গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টরা কোথায়, তোমরা এই ক্লাসগুলো দেখবা, লাইক দিবা, শেয়ার কমেন্টস করবা। তোমরা কিন্তু গেমস খেলো সারাদিন বসে বসে, ঠিক আছে? এটা কিন্তু খুব সমস্যা হবে, খুব সমস্যা দেখতেছি সামনে, খুব খারাপ ভবিষ্যৎ। তোমরা ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, দেখো, তোমার ক্লাসের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতো এখানে আমি শ্রেণী পাঠদান শেষ করলাম। সবাই ভালো থাকো, ধন্যবাদ।